শিক্ষাই জাতির মেরুদণ্ড, অথচ মেরুদণ্ড সোজা করার দায়িত্ব যাদের, সেই শিক্ষকদের এভাবেই ব্যাঙের মতো মেরুদণ্ডহীনভাবে নাচিয়েছে শেখ হাসিনার সরকার। নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের মতো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের এ এক নতুন ষড়যন্ত্র ছিল হাসিনার। কারণ আমরা চাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে, যা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার কারিকুলামগুলিও সেভাবে গ্রহণ করতে হবে। শিক্ষকদের এভাবে হেয় প্রতিপন্ন করাই ছিল যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার নতুন শিক্ষা ব্যবস্থা। আমাদেরকে সব কিছু পড়েই জানতে হতো, তো এখন দেখে শেখার ব্যবস্থা, সেটাও আমরা কলেজে ল্যাবরেটরি করে দিচ্ছি, কম্পিউটার ল্যাবরেটরি করে দিচ্ছি। কম্পিউটার ল্যাবের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা শুধু বই পড়ে না, দেখে তারা শিখতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা করে দিচ্ছি। মানুষের চোখে কাঠের চশমা পরিয়ে বরাবরই এভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের নামে মিথ্যাচার করে গেছেন শেখ হাসিনা। শিক্ষকদের ব্যাঙের মতো নাচানো ছাড়াও অ্যাসাইনমেন্টের নামে ডিম ভাজি শেখানো হতো আওয়ামী লীগ সরকারের পরিবর্তিত শিক্ষা ব্যবস্থায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে বহুবার শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়, তবে আওয়ামী লীগের শিক্ষা ব্যবস্থা বরাবরই ছিল বিতর্কিত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবির তথ্য অনুযায়ী স্বাধীনতার পর দেশে শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে 7 বার। 1977 সালে প্রথম শিক্ষাক্রম প্রণয়নের পর 1986 সালে পাঠ্য বইয়ে পরিমার্জন করা হয়। সেই ধারাবাহিকতায় 1992 সালে প্রাথমিক স্তরে যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমে রূপান্তর করা হয়। এরপর 1995 সালে মাধ্যমিক স্তরে উদ্দেশ্য ভিত্তিক শিক্ষাক্রম আবারও পরিবর্তিত হয়। দফায় দফায় শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের এই ধারাবাহিকতা বজায় রেখে 2002 সালেও প্রাথমিক শিক্ষাক্রমের কিছু পাঠ্য বইয়ের পরিমার্জন করা হয়। এরপর 2012 সালে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসে আওয়ামী লীগ সরকার। চালু করা হয় সৃজনশীল পদ্ধতি। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন উত্তরের এই সৃজনশীল পদ্ধতিও মোটা দাগে ব্যর্থ হয়েছে। দেশের অনেক শিক্ষাবিদদের মত তেমনটাই। এর আগে 2009 সালে জাতীয়ভাবে শুরু করা হয় 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইবতেদায়ী পরীক্ষাও শুরু করা হয়। বন্ধ করে দেয়া হয় মেধার ভিত্তিতে নেয়া 5ম ও 8ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। 2010 সালে শুরু হয় 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জেএসসি পরীক্ষা। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চালু করা হয় জেডিসি পরীক্ষা। 2020 সাল থেকে বন্ধ করে দেয়া হয় পরীক্ষা কার্যক্রমের এসব ব্যবস্থা। পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তনের পাশাপাশি প্রাথমিক এবং মাধ্যমিকের বোর্ড বইয়েও ব্যাপক পরিবর্তন নিয়ে আসে আওয়ামী লীগ সরকার। পাঠ্যসূচি থেকে ইসলাম সম্পর্কিত অনেক বিষয় বাদ দিয়ে যুক্ত করা হয় অন্য কিছু। শেখ হাসিনার সরকারের আমলে পাঠ্যপুস্তক থেকে মুসলিম সংস্কৃতি বিলোপের এই অপকৌশল দেশের প্রতিটি ঈমানদার মুসলমানের মনকেই নাড়া দিয়েছে ব্যাপকভাবে। বিগত সরকারের আমলে প্রাথমিক ও মাধ্যমিকের প্রতিটি বোর্ড বইই ঢালাওভাবে পরিবর্তন করা হয়। এর মধ্যে স্কুলের শিশু কিশোরদের মনে অপসংস্কৃতির প্রকোপ বাড়াতে বাংলা বইয়ে পরিবর্তন করা হয় আরও বেশি। সুকৌশলে বাংলা বই থেকে যেসব গদ্য এবং পদ্য বাদ দেওয়া হয় সেগুলো হলো: দ্বিতীয় শ্রেণীর সবাই মিলে করি কাজ শিরোনামে মুসলমানদের শেষ নবীর সংক্ষিপ্ত জীবনী, তৃতীয় শ্রেণীর খলিফা হজরত আবু বকর এর সংক্ষিপ্ত জীবন কাহিনী, চতুর্থ শ্রেণীর খলিফা হজরত ওমর এর সংক্ষিপ্ত জীবনী, পঞ্চম শ্রেণীর বিদায় হজ নামক শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী, একই শ্রেণীর শিক্ষক ও ছাত্রের মধ্যে আদবের দিক নির্দেশনামূলক শিক্ষা গুরুর মর্যাদা নামক কবিতা, পঞ্চম শ্রেণীরই মুসলিম নেতা শহীদ তিতুমির নামক প্রবন্ধ, ষষ্ঠ শ্রেণীর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখিত সততার পুরস্কার শিরোনামের একটি ধর্মীয় শিক্ষণীয় ঘটনা, ওই শ্রেণীরই মুসলিম দেশ ভ্রমণ কাহিনী নীল নদ আর পিরামিডের দেশ নামক মিশর ভ্রমণের উপর লেখা, সপ্তম শ্রেণীর মরু ভাস্কর শিরোনামের শেষ নবীর সংক্ষিপ্ত জীবনী, অষ্টম শ্রেণীর বাবরের মহত্ব নামক কবিতা, একই শ্রেণীর মুসলিম সাহিত্যিক কায়কোবাদের প্রার্থনা কবিতা,
এছাড়া নবম দশম শ্রেণীর বাংলা বই থেকেও মুসলিম কাহিনী নির্ভর উল্লেখযোগ্য সংখ্যক লেখা বাদ দেয় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। লেখাগুলো হলো মধ্যযুগের বাংলা কবি শাহ মুহাম্মদ সগীরের লেখা বন্দনা কবিতা, মুসলিম কবি আলাওলের ধর্মভিত্তিক হামদ কবিতা, কবি আব্দুল হাকিমের লেখা কবিতা বঙ্গবাণী, মুঘল বাদশাহ বাবর ও তার পুত্র হুমায়ুনকে নিয়ে লেখা শিক্ষণীয় কবিতা জীবন বিনিময়, কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা উমর ফারুক। অন্যদিকে মুসলিম কাহিনী নির্ভর এসব লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে যেসব লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে প্রাধান্য পেয়েছে হিন্দুত্ববাদ। যুক্ত করা লেখাগুলো হলো পঞ্চম শ্রেণীর পাঠ্যসূচিতে স্বঘোষিত নাস্তিক হুমায়ুন আজাদ লিখিত বই কবিতা, যা মূলত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন বিরোধী লেখা। ষষ্ঠ শ্রেণীর বইয়ে বাংলাদেশের হৃদয় নামক একটি কবিতা, যেখানে রয়েছে হিন্দুদের দেবী দুর্গার প্রশংসা। ওই শ্রেণীরই লাল গরুটা নামক ছোট গল্প, যা দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম শিক্ষার্থীকে শেখানো হচ্ছে গরু মায়ের মতো। একই শ্রেণীতে ভারতের হিন্দুদের তীর্থস্থান রাঁচির ভ্রমণ কাহিনী। সপ্তম শ্রেণীতে লালু নামক গল্প, যেখানে শিক্ষা দেয়া হচ্ছে পাঁঠা বলির নিয়ম কানুন। অষ্টম শ্রেণীতে যুক্ত করা হয়েছে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ এর সংক্ষিপ্ত রূপ। এছাড়া নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকে মুসলিম কাহিনী নির্ভর গল্প কবিতা বাদ দিয়ে যেসব লেখা দেয়া হয়েছে সেগুলো হলো আমার সন্তান শিরোনামের একটি কবিতা। কবিতাটি হিন্দুদের ধর্ম সম্পর্কিত মঙ্গল কাব্য এর অন্তর্ভুক্ত, যা দেবী অন্নপূর্ণার প্রশংসা ও তার কাছে প্রার্থনা সূচক কবিতা। ভারতের পর্যটন এলাকা পালুনুয়ের ভ্রমণ কাহিনী। সময় গেলে সাধন হবে না শিরোনামে বাউলদের বিকৃত যৌনাচারের কাহিনী সাকোটা দুলছে শিরোনামের কবিতা, যা দিয়ে ৪৭-এর দেশভাগকে হেয় করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত হতে শিক্ষা দেয়া হচ্ছে। সুখের লাগিয়া নামক একটি কবিতা, যা হিন্দুদের রাধা কৃষ্ণের লীলা কীর্তন। বাদ দেয়া ও যুক্ত করা এসব লেখা পাঠ্য বইয়ে ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে। পরবর্তী সময়েও প্রতিনিয়ত পাঠ্যপুস্তকে লেখা সংযোজন ও বিয়োজনের এই ধারাবাহিকতা অব্যাহত ছিল। শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময়ে নানা টালবাহানা করা আওয়ামী লীগ সরকার সৃজনশীল পদ্ধতি বাদ দিয়ে ২০২৩ সাল থেকে বাস্তবায়ন করে নতুন শিক্ষাক্রম। এই শিক্ষাক্রমে পরীক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার পাশাপাশি ১৯৯২ সাল থেকে প্রচলিত নবম দশম শ্রেণীর বিভাজন ব্যবস্থাও বাদ দেয়া হয়। অনেকগুলো পরীক্ষা ছিল, যেটা আমাদের যে বিভাগ বিষয়ের যে অনেকগুলো বিভাগ ছিল সেটাও কিছুটা পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে বহুল জনপ্রিয় এসএসসি পরীক্ষা বাদ দিয়ে মাধ্যমিকে সমাপনী পরীক্ষা নেওয়ার নিয়ম করা হয়। এছাড়া উচ্চ মাধ্যমিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি বোর্ড পরীক্ষার মাধ্যমে এইচএসসির চূড়ান্ত ফলাফল ঘোষণারও উদ্ভট নিয়ম করে আওয়ামী লীগ সরকার। কৃতকার্য অকৃতকার্যের যেই সনাতন পদ্ধতির প্রক্রিয়া, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। তবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কার্যক্রম শুরু করলেও বাকি নিয়ম কার্যকর করার আগেই পতন হয়েছে শেখ হাসিনার। হাসিনার পতনের পর হাঁফ ছেড়ে বেঁচেছেন শিক্ষার্থীদের অভিভাবকগণ। তা আমরা অনেক টেনশনে ছিলাম, যেহেতু এই সরকার পরিবর্তন হয়েছে, আমাদের কারিকুলামও পরিবর্তন হয়েছে, যাক আগে সবকিছু ফিরে আসছে, আমরা অনেক হ্যাপি। এই সরকার পতন হওয়াতে আমার বাচ্চারা এখন পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারবে, সামনে পরীক্ষার হলে বসতে পারবে। আগে তো ধর্মটাকে একপাশে হয়তো রেখে দেওয়া হয়েছিল আর কি, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ছিল আর কি। শিক্ষার্থীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হাসিনার চাপিয়ে দেয়া শিক্ষা ব্যবস্থা বিলোপের সুযোগ তৈরি হওয়ায়। নতুন এই শিক্ষাক্রমে শিক্ষকদের ব্যাং লাভ, শিক্ষার্থীদের ডিম ভাজানো থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি তুলে দিয়ে মূল্যায়ন পদ্ধতির নামে জাতিকে মেধাশূন্য করার পায়তারা করে শেখ হাসিনার সরকার। গ্রুপ লিডার হিসেবে আমাদের দেখা যেত একজনই পোস্টার বানাতাম, অন্যরা কোনো কাজই করতো না, এরকম একটা দিক ছিল। রান্নাবান্নার ওইটা আমরা মেয়ে হিসেবে আমরা সবাই রান্নাবান্না পারি, কিন্তু দেখা গেছে স্কুল থেকে মানে স্কুলে এসে করো, খাও দাও, এটা কেমন যেন একটা নিজের কাছেই লাগে। অতিরিক্ত চিটিং বেড়ে গেছে। যেসব স্টুডেন্টরা ভালো ছিল তারা মনে হইতেছে যে খারাপের দিকে যাইতেছে, আর যারা খারাপ ছিল তারা আর কি আরও বেশি খারাপ হইতেছে। পরীক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার পাশাপাশি পাঠ্যপুস্তকে শরীফ থেকে শরীফা নামক গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজে সুকৌশলে ঢুকিয়ে দেয়া হতো সমকামিতা।
এই গল্প বোঝার মতো শারীরিক ও মানসিক বয়স হয়নি এমন অভিযোগ তুলে শিক্ষার্থীরা দাবি করেন পরিবর্তিত শিক্ষা ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ক্লাস 7-এ আমাদের বইয়ের মধ্যে ছিল যে শরীফ থেকে শরীফ ট্রান্সজেন্ডার যে ব্যাপারটা, এত বড় বয়সের কিছু একটা এত ছোট বয়স, এটা তো মানুষ বয়সের সাথে সাথে জানতে পারবে, তো এটা এত তাড়াতাড়ি দেওয়া এটা তো উচিত হয় না। এরপর অনেক মূর্তি এইসবের ছবি টবি দেওয়া হয়েছে একটা লিমিট বা একটা সীমিত পর্যায়ে, এখানে অনেক বেশি বিধান, এটা কিন্তু উচিত না। এক্সাম না থাকার কারণে আমাদের মধ্যে পড়ার তেমন আগ্রহটা ছিল না, আমার নিজের মধ্যে কিছুটা একঘেয়েমি চলে এসেছিল। অ্যান্সার লিখে নিয়ে এসে এগুলো স্কুলে এসে লিখতাম, যার ফলে আমাদের পড়াশোনা একটা ব্যাপক ক্ষতি এসেছে। এছাড়া গণিত, বাংলা, ইংরেজি বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়েও এমন অনেক অধ্যায় আছে যা শিক্ষণীয়র চাইতে ক্ষতিকর বেশি। এমনকি শিক্ষকরাও অনেক বিষয়ে পাঠদান করাতে হিমশিম খেতেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা, কারণ প্রশিক্ষণের নামে ব্যাং লাভ শেখানো হতো শিক্ষকদের। কতটুকু আমাদের ক্যাপাসিটি পড়ার ছিল বা কতটুকু যথার্থভাবে আমরা এক্সাম দিচ্ছি সেটা আমাদের টিচাররা আইডেন্টিফাই করতে পারতো না ভালোভাবে। স্যারদেরও অসুবিধা হতো, ওরা প্রথম ট্রেনিং না পেয়ে করতো, তো তাই ওদেরও সমস্যা হতো, ওরাও বুঝতে পারতো না যে কিভাবে করবে, বিশেষ করে সমাজের দিক। স্যাররা জিনিসটা এত ভালোভাবে খেয়াল করতো না, বুঝাইতো না। স্যাররা নিজেরা ট্রেনিং নিয়ে আমাদেরকে এমনভাবে বুঝাইতো যে আমাদের লেভেলের না, আমরা বুঝতাম না জিনিসটা। এছাড়া যেসব অ্যাসাইনমেন্ট দেয়া হতো সেসব ভাড়ায় পাওয়া যেত উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন ওপেন বুক পরীক্ষার নামে মোবাইল ও ইন্টারনেট দেখে লেখার প্রচলন করা হয়েছিল। আমাদের যে এক্সামের ব্যাপারগুলো ছিল এগুলো হচ্ছে পরীক্ষার আগের দিন রাত থেকে আমরা ইউটিউবে পেয়ে যেতাম অ্যান্সারগুলো। আমাদের ওপেন বুক পরীক্ষা হইতো, তো পরীক্ষা হচ্ছে না হওয়াটাই আমরা বেটার মনে করতাম। আর তাছাড়া এর আগের রাতে হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের আনসারগুলো ছেড়ে দেওয়া হতো, যার ফলে হচ্ছে কি আমাদের এর পরের দিন যখন এক্সাম হইতো তখন হচ্ছে কি সবাই ওইগুলো দেখেই এক্সাম দিত। এমনও দিন গেছে যে আমি ওদের কাজ করে দিছি, তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে গ্রুপ লিডার তারই বেশি কাজ করা লাগতো। শিক্ষা ব্যবস্থার এমন পরিবর্তন নিয়ে বাংলা এডিশনের সঙ্গে কথা বলেছেন বনানী বিদ্যানিকেতন স্কুল এবং কলেজের বাংলা প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ করে শিক্ষা ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ষড়যন্ত্র তুলে ধরেন তিনি। আমি শিক্ষার্থীকে জিজ্ঞেস করি মাঝে মাঝে, আচ্ছা বলো তো এই যে কারিকুলামটা তোমার কাছে কেমন লাগে? অনেকেই আমাকে বলে এই কারণে আমাদের কাছে একদম ভালো লাগে না। শিক্ষার নামে শেখ মুজিবুর রহমানের মিথ্যা ইতিহাস জানানোই ছিল পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য। শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জিয়াউর রহমান সহ দেশ বরেণ্য অনেক রাজনৈতিক নেতাকেই সুকৌশলে বাদ দেয়া হয় পাঠ্যতালিকা থেকে, এমন সত্য তুলে ধরেন তিনি। 52 দিনগুলো সেখানে বঙ্গবন্ধুকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, বাট আমি একজন শিক্ষক, তো আমি দেখেছি তার ভাষা আন্দোলনে কোনো অবদানই নেই। আমার কাছে তাই মনে হয়েছে, কারণ উনি পুরোটাই জেলখানায় ছিলেন, অথচ সেখানে কিন্তু 52 ভাষা আন্দোলনে তার বিষয়টাই তুলে ধরা হয়েছে বেশি। অথচ এখানে যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছিল সেখানে কিন্তু খুব সামান্যই সেখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই রচনাটা দেয়াই হয়েছে বঙ্গবন্ধুকে তুলে ধরার জন্য। তো এটা অতিরঞ্জিত করা হয়েছে। শুধু এটাই না, আরও আপনি দেখবেন বঙ্গবন্ধুকে নিয়ে যতগুলো লেখা হয়েছে তাতে অন্যদেরকে অ্যাভয়েড করা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস তাতে সঠিকভাবে তুলে ধরা হয়নি, এই জাতিকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেওয়া হয়নি, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। এটা সঠিক ইতিহাসটা জানানো উচিত ছিল। আমার মত হলো যে মুক্তিযুদ্ধে যার যা অবদান অন্তত সেইটাকে তুলে ধরা উচিত ছিল, সেটা করা হয়নি। এটা যথেষ্ট একপেশে এবং অতিরঞ্জিত। আমাদের শেরেবাংলাকে ফজলুল হক, আমাদের মাওলানা ভাসানীকে মনে রাখতে হবে। মাওলানা ভাসানীকে বাদ দিয়ে, জিয়াউর রহমানকে বাদ দিয়ে এদেশে কোনোভাবেই এই বাংলাদেশের স্বাধীনতার কথা কোনোভাবেই আমরা কার্যকরী করতে পেরেছি বলে আমার মনে হবে না। এছাড়া মাধ্যমিকের বাংলা বইয়ের নানা অসঙ্গতিও তুলে ধরেন এই প্রভাষক। শিক্ষার্থীদের ধর্মবিমুখ করতেই পাঠ্যসূচিতে বিভিন্ন পরিবর্তন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ব্যাপক শিক্ষণীয় প্রমোদ চৌধুরী রচিত বই পড়া প্রবন্ধটি পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া নিয়েও আক্ষেপ করেন জাকির হোসেন। বই পড়ার মতো একটা প্রবন্ধকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এই পুরনো এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরও কিন্তু আছে মানুষ কবিতা, সেখানে স্পষ্ট, সেখানে একজন আলেম যিনি মসজিদে যিনি নামাজ পড়ান, মুয়াজ্জিন, ইমাম, এদেরকে অত্যন্ত খাটো করে দেখা হয়েছে, এদেরকে বিদ্রূপ করা হয়েছে। তো সব মসজিদের ইমাম তো খারাপ না, মানুষ হিসাবে সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, তারা তো খারাপ হতে পারে না। আর এই জিনিসটা একজন মুয়াজ্জিন যদি খারাপ ব্যবহার করে থাকে সেটা একটা 9-10-এর বাচ্চাকে শেখাতে হবে কেন? সেটা বড় হয়ে যদি কবিতা দিতে হয় বড় হয়ে দিবে। এইভাবে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামকে, মুসলমানদেরকে খাটো করার জন্য এটা করা হয়েছে। শরীফার যে বিষয়টা ছিল এইটা তো 100% একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। এটা কোনোভাবেই আমরা
এটা কোনোভাবে এটা মেনে নিতে পারি নাই, তখনও পারি নাই, এখনও পারি না, ভবিষ্যতেও পারবো না। জাতিকে মেধাশূন্য করতে শেখ হাসিনার এমন পায় তারা বুঝতে পেরেছিলেন বলেই জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার পক্ষে মাঠে নেমেছিলেন অভিভাবকরা। এমন দাবি করার পাশাপাশি ভবিষ্যতে পাঠ্যপুস্তকে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যুক্ত করার আহ্বান জানান প্রভাষক জাকির হোসেন। 5ই আগস্টের যে একটা বিপ্লব হয়েছে এই দেশে, একটা নতুন স্বাধীনতা এসেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে কারিকুলামে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এবং মেধাশূন্য করার যে কুপরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটা এটা বিরাট প্রভাব ফেলেছে। এটা আমার ব্যক্তিগত অভিমত যে অভিভাবকরা রাস্তায় নেমে আসছে, কেউ পানি দিয়েছে, কেউ তাকে শরবত খাইয়েছে, এটা কিন্তু এই কারিকুলামের একটা বিশাল প্রভাব, এটা একটা ইতিহাস। এই ইতিহাস অবশ্যই ইনক্লুড করতে হবে আমি মনে করি। নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলা এডিশনের কাছে নিজের মতামত তুলে ধরেন বনানী বিদ্যানিকেতন স্কুল এবং কলেজের আরেক শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। গণিতের এই শিক্ষক জানান 2023 সালে নতুন শিক্ষা ব্যবস্থা প্রচলন করে ভারতীয় শিক্ষার অনেক কিছুই হুবহু কপি পেস্ট করা হয় বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে। যে অধিকাংশ জিনিস ভারতের বা বিভিন্ন দেশের, আমার কাছে বাহিরের বই আছে, যেমন কলকাতার অনেক বই আছে, আমি অনেক সময় পাঠদান করতে গিয়ে বিভিন্ন আইটেম ক্লাসে শেখানোর জন্য এটার সাথে লিঙ্ক রেখে একটু উঁচু মানের আইটেম দেওয়ার চেষ্টা করি, তখন দেখা যাচ্ছে ওই বইয়ের অধিকাংশ জিনিসই কিন্তু হুবহু এখানে কপি করে দেওয়া হয়েছে। পরিবর্তনের আগে মাধ্যমিকের পদার্থ বইয়ে বল গতি নামে আলাদা আলাদা অধ্যায় ছিল। বিভাজন তুলে দিয়ে বিজ্ঞান বইয়ে এসব অধ্যায়গুলোকে একসঙ্গে করে সংকুচিত করা হয়। এতে করে শিক্ষার্থীদের জানার পরিধি কমে আসে বলে মন্তব্য করেন মিজানুর রহমান। একটা অধ্যায়ের ভিতরে আগের 5টা অধ্যায়ের জিনিস দিয়ে দিছে। আগে যেমন একটা অধ্যায় ছিল গতি, বল আলাদা, আবার তরল বায়বীয় পদার্থের চাপ আলাদা। এখন দেখা যায় এই সবগুলো জিনিস একটু একটু করে একটা অধ্যায়ের মধ্যে নিয়ে আসছে। এছাড়া দেশের আলেমদের হেয় করা থেকে শুরু করে পাঠ্যসূচিতে শেখ মুজিবুর রহমানের প্রাধান্য ছিল বেশি, যার ফলে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানার চাইতে ভুল ইতিহাসই বেশি জেনেছেন বলে আক্ষেপ করেন এই শিক্ষক। আওয়ামী লীগ সরকার এসে বঙ্গবন্ধুকে যেভাবে প্রকাশিত করছে কোমলমতি বাচ্চাদের মাঝে, সমাজে, সাথে জিয়াউর রহমানকে সম্মান করত, ভাসানীকে সম্মান করত। আমিত্ব নিয়ে আসি আমরা সবাই, যে যখন যেখানে যাব তার গুণকীর্তন গাওয়ার চেষ্টা করবো, আর সব কিছুই ছিল না। উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার আদলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সাজালেও আমলে নেওয়া হয়নি দেশের আর্থ সামাজিক অবস্থান, এমন দাবি করে মিজানুর রহমান বলেন, জাফর ইকবাল সহ যারা বোর্ড বই তৈরি করেছেন তারা দায়সারাভাবে গল্প সাজিয়েছেন। এতে নানা অসামঞ্জস্যতা তৈরি হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষার্থীরা। এই বইয়ের উপাদানটুকু নেওয়ার মতো শিক্ষার্থী আমাদের দেশে 10% নাই। তার মধ্যে আবার মূল্যায়ন ব্যবস্থাটা ছিল এলোমেলো, আরও কঠিন। ওই বিভিন্ন দেশের বইগুলো শুধু বাংলা করে তুলে দিছে। হুবহু যেন ওই এক্সাম্পলটা এই পাঠ্য বইয়ে চলে না আসে, কিন্তু আমাদের এখানে সেটা চলে আসছে হুবহু। শেখ হাসিনার পতনের পর তার সরকারের উদ্ভাবিত জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই জানিয়েছে আগের নিয়মে ফিরতে পারে 5ম ও 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। পরীক্ষা পদ্ধতির সফলতা তুলে ধরে নতুন শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ ও প্রকৃত শিক্ষার আলোকে সত্য তুলে ধরার আহ্বান জানান প্রভাষক জাকির হোসেন। নতুন শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষাটাকে অবশ্যই খুব জোর দেওয়া উচিত, আর যেটা করা উচিত বিজ্ঞানভিত্তিক শিক্ষা হওয়া উচিত। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রবন্ধ, বিশ্বের একজন শ্রেষ্ঠ মানব, যিনি সর্বকালের সেরা মানব, মানুষের মধ্যে, শুধু মুসলমানের মধ্যেই না, সেখানে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটা পড়ে তার যে আদর্শ মানুষের জন্য অনুকরণীয়, মানুষের জন্য স্মরণ করার, মানুষ যেগুলো অনুকরণ করবে সেটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা হয়েছে, সেটাকে বাদ দেওয়া হয়েছে। এটা জাতিকে ধ্বংস করার নামান্তর ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। এগুলো আবার পুরোপুরিভাবে যোগ করা উচিত আমি মনে করি। শিক্ষার্থীদেরকে নিজেরা যাতে শিখতে পারে, তারা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, সেরকম ব্যবস্থা করা উচিত। আমাদের এই জাতি যেন যা সত্যি তাই যেন জানতে পারে, এটাই আমার কথা। যা সত্যি তাই, কোনো অতিরঞ্জিত কোনো কিছু যেন সেখানে না করা হয়। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।